সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন লেখক গবেষক মহিউদ্দিন আহমদ। মহিউদ্দিন ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ। 41টি বই লিখেছেন, সবকটাই প্রায় 2-3টা ছাড়া সবই হলো রাজনৈতিক। সর্বশেষ যে বইটা বাজারে এসেছে সেটা হচ্ছে ঢাকায় জিন্নাহ। এত বই লেখেন কীভাবে? এটা আমিও মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, কিন্তু আমার মনে হয় না এটা এত বই। আমার তো অন্য কোনো কাজ নাই লেখা ছাড়া। একসময় চাকরি নাই, ব্যবসা নাই, কিছু নাই। এখন মাঝে মধ্যে ওই যে সবজি ক্ষেত পাহারা দিই, ফলের বাগান পাহারা দিই, এই তো, আর তো কোনো কাজ নাই। ইচ্ছা থাকলে আরও লিখতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে কি, আমাদের তো পাঠকের যে সার্কেলটা এটা খুব সীমাবদ্ধ। ফলে এটার কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে মানে এমনিও বই পড়ার মতন যে বিদ্বৎ সমাজ বা শিক্ষিত জনগোষ্ঠী, এটার সাইজটা খুব ছোট। ফলে কোনো প্রকাশকই দেখবেন যে মানে 1000 কপি যদি বই ছাপে, সেটাও বিক্রি করতে তাতে কয়েক বছর লেগে যায়। এখন আজকাল তো 50-100 কপি ছাপে, ফলে বাজারটা খুব সীমিত। পত্রিকা আপনি দেখেন, পত্রিকার রিডারশিপ কিন্তু সেম। এক পত্রিকার রিডার আরেক পত্রিকায় যায়, কিন্তু টোটাল নাম্বারটা কিন্তু বাড়ে না। আর এখন তো আপনার এই সোশ্যাল মিডিয়া চলে আসার পরে পত্রিকার পাঠক ড্রাস্টিক্যালি কমে গেছে, এমনকি বইয়ের পাঠকও কমে গেছে। এইগুলি একটা চ্যালেঞ্জিং আসলে। তারপরেও বইয়ের ইতিহাস, রাজনীতির ইতিহাস, এই যে অনেক জিনিস আপনি যেটা বের করে এনেছেন, আমি যতগুলো বই আপনার পড়েছি, বাংলাদেশের রাজনীতি বিশেষ করে 71 থেকে আজকের পর্যন্ত এই রাজনীতিটা আপনি বিভিন্নভাবে নির্মোহভাবে দেখার চেষ্টা করেছেন। ব্যক্তিকে দেখেছেন, রাজনৈতিক সিস্টেমের কথা বলেছেন, দল সম্পর্কে আপনি মূল্যায়ন করেছেন। রাজনীতির আজকের এই অবস্থাটা কেন? মানে 54 বছর পরে আমরা একই রাজনীতির মধ্যে একই গোলকধাঁধায় আছি। হ্যাঁ, এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। আপনার হয়তো খেয়াল আছে, আমরা 60-এর দশকে, বিশেষ করে 69-এ গণ আন্দোলনের সময় যেসব স্লোগান দিতাম, এখন ওই স্লোগানই দিতে হয়। এখনও বলতে হয় যে অমুক ধ্বংস হোক, আমরা গণতন্ত্র চাই, তাই না? এই গণতন্ত্রের জন্য একটা স্লোগান, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগানটা তো 69 সনের দেওয়া। হ্যাঁ, তাহলে ওই সময়ে তো কথা হচ্ছে যে আমাদের তো, আমরা একটা চক্রাকারে ঘুরছি। মানে মনে করেন যে আমরা কিছু বিশ্বাস, কিছু আকাঙ্ক্ষা, কিছু দাবি, এগুলোর ভিত্তিতে আমরা বিভিন্ন সময় এদেশে গণ আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে কয়েকবার। তারপরেও দেখা গেল যে আমাদের আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তির দূরত্ব অনেক বেশি, আমরা যা চেয়েছি তা পাই নাই, বা আমরা বারবার প্রতারিত হয়েছি। ফলে যেটা হয়েছে, আমাদেরকে আবার এই আগের মতন স্লোগানগুলো দিতে হয়। মানে এটার কারণটা কি হতো? এটা কি আমাদের ভুল না নেতাদের ভুল? উভয়ই আমি বলবো। মানে উভয় কিভাবে? সাধারণ মানুষকে তো আপনি যা বলছেন তাই শুনছে। নেতা তো তৈরি করে জনগণের মধ্য থেকেই তো নেতা আসে। আপনি দেখবেন যে একটা নেতা এক সময়ে চুরি বাটপারি করে হয়তো দেখা গেল রাজনীতির থেকে এটা ছিটকে পড়লো, পরে দেখা যায় যে 5 বছর পরে সে আবার ভিড় দর্পে রাজনীতিতে পুনর্বাসিত হচ্ছে। অর্থাৎ মানুষই কয়েক বছর আগের ঘটনাটা ভুলে যাচ্ছে। এই হচ্ছে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে এত উত্থান পতন, এত বিপদ আপদ, ঝড়ঝঞ্ঝা যায় রাজনীতিবিদদের উপর দিয়ে, তার থেকে যে তারা কোনো লেসন নেয়, এটা আর আমি প্রমাণ পেলাম না। তারা আসলে কিছুই শেখে না। এই যে এত বড় একটা মুক্তিযুদ্ধ হয়ে গেল আমাদের দেশে, তারপরে 75-এ একটা বড় রকমের উলটপালট, তারপর 90-এর গণ আন্দোলন, তারপরে 11-এর একটা সুনামি আমি বলবো। কোনো কিছুর থেকে কিন্তু রাজনীতিবিদরা শিক্ষা নেয় নাই, ওই আগের স্টাইলেই তারা সব। এবং 2024 থেকে কি শিক্ষা নিয়েছে? 2024 থেকেও শিক্ষা নিয়েছে বলে আমার তো মনে হয় না। আপনি দেখেন ওদের কথাবার্তা, দেখেন রাজনীতিবিদদের না। এবং এই যে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ নিয়ে কনসেনসাস তৈরি হচ্ছে না, তাই না? তো ফলে যেটা হলো, আমরা সম্ভবত আবারও প্রতারিত হতে যাচ্ছে।
এটার তো মূল কারণ হলো ক্ষমতা দখলের লড়াই। হ্যাঁ, না, ক্ষমতার চর্চা তো পৃথিবীর সব দেশেই আছে রাজনীতিতে, কিন্তু সব জায়গায় কিন্তু একটা আমি বলবো যে একটা শোভনীয়তার যে একটা দেয়াল আছে, তার মধ্যে থেকেই সবাই রাজনীতি করে। আমাদের এখানে সেটা নাই। এই যে গতকাল আমরা দেখলাম যে ইলেকশন কমিশনে গিয়ে একটা ধাক্কাধাক্কি করলো, এগুলো তো রীতি মানে চূড়ান্ত রকমের অসভ্যতা, তাই না? তো মানে সমালোচনা করা বা কোনো বিষয়ে সিদ্ধান্ত হলে তার প্রতিবাদ করার তো একটা মানে সভ্য সমাজের একটা ভাষা আছে, সভ্য রীতি আছে, কিন্তু আমরা এটা ওই আগের মতোই, আপনি যতই লেখাপড়া করুক, যতই সুন্দর সুন্দর কাপড় চোপড় পরুক, কিন্তু মনের মধ্যে যে একটা পশু প্রবৃত্তি, এইটা মাথাচাড়া দিয়ে ওঠে সবসময়। নাহলে এইভাবে কি হয়? এটা কি এই ভূখণ্ডেই সবচেয়ে বেশি না অন্য জায়গায়? এই ভূখণ্ডেই আমি বেশি দেখছি। আপনি যদি খবরের কাগজ বা টেলিভিশনে দেখেন, এই যে পার্লামেন্টের মধ্যে জুতা ছুড়াছুড়ি, হাঁটাহাঁটি, কিলাকিলি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এইটা এক সময় তো এক দেশ ছিল। এই আমি দেখলাম যে খাসলত একই রকমের, আচ্ছা, খুব 19-20, খুব একটা ডিফারেন্স দেখা যায় না। তো আমরা হয়তো দেখলাম যে টেলিভিশনে পাকিস্তানে এই যে সংসদ ভবনে এমপিরা হাতাহাতি করতেছে, বা ভারতের লোকসভায় জুতা ছোড়াছুড়ি করতেছে। আমাদের এখানেও একই জিনিসই হয়। আর যে সমস্ত মন্তব্য করে মানে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের এখানে, শুধু সাধারণ এমপিরা না, মানে সংসদের নেতা নেত্রীরা যেরকম মন্তব্য করে, এর মধ্যে তো কোনো মনে হয় না এদের কোনো পারিবারিক শিক্ষা আছে। আপনি তো এটা বললেন পারিবারিক শিক্ষা আছে, এবং এরা অনেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাদের মুখ থেকেই তো আমরা এই খারাপ ভাষাগুলোই শুনেছি। আমি তো সাধারণ মানুষ যারা সংসদে আসে তারা তো কথা বলে কম। না, এরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে কেউ কেউ, কিন্তু ওই রকমই আর কি, মানে আমরা যেটা বলি কৃতিত্বের সাথে উত্তীর্ণ, মানে কোনো রকমের টেনে টুনে পাস করা। আর বিশ্ববিদ্যালয়ে যারা মেধাবী তারা তো রাজনীতিতে আসে না, এই জন্য আসে না কারণ তারা টিকতে পারে না, বুঝছেন না? তারা টিকতে পারে না কি এদের সাথে, মানে যারা না, রাজনীতির যে এই যে আমি বলবো যে কূট কৌশল, এটার সাথে তারা খাপ খাওয়াতে পারে না। আর একটা জিনিস আপনি দেখবেন যে যারা মোটামুটি মেধাবী বা লেখাপড়ার চর্চা করে, জ্ঞান বুদ্ধি আছে, যাদেরকে আমরা বলি মানে স্বাভাবিক আমরা বলি যে এরা বিদ্বান পণ্ডিত, তারা অনেকেই নাগরিক সমাজে বেশ প্রভাব, এবং অনেকেই সমাজে ওপিনিয়ন মেকার, তাদের কথা দিয়ে লেখা দিয়ে, তাই না? কিন্তু এদেরকে রাজনীতিবিদরা খুব টন্ট করে, টিজ করে কথা বলে, এই যে বেটা সুশীল, মানে সে যে বিদ্বান পণ্ডিত লেখাপড়া করে এটা তার অপরাধ রাজনীতিবিদদের কাছে। সংকটটা ওই জায়গায়। এবং এই সুশীল বলে গালি সব দলই দেয় কমপক্ষে, আসো দল করো না কেন, হ্যাঁ সুশীলগিরি করো। তো এখন কথা হচ্ছে দল তো করতে পারবে না, কারণ এরা যেভাবে রাজনৈতিক দল করে অবস্থাটা এমন, আপনি যদি অন্যান্য দেশের দিকে তাকান, সভ্য দেশগুলির দিকে যাবে, ওরা দেখবেন যে বিদ্বান সমাজের মধ্যে যারা ভালো অপিনিয়ন মেকার বা যারা কন্ট্রিবিউট করতে পারে পলিটিক্যাল প্রসেসে, তাদের সবাইকে তারা অ্যাকোমোডেট করে তাদের ইয়েতে। আমাদের এখানে এটা নাই। আমাদের এখানে যদি কেউ থাকে, মনে করেন একজন দলের একজন প্রধান নেতা, তার ধারণা তার চাইতে বেশি কেউ বোঝে না, সুতরাং তাকে যদি একজন কেউ পরামর্শ দেয়, সে মনে করে যে তুমি কি আমার থেকে বেশি বোঝো নাকি। আমি একজনের কাছে মানে শুনেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে তিনি তার নেত্রীকে একবার পরামর্শ দিতে গিয়েছিলেন কি একটা ব্যাপারে, বলে যে আপনি কি আমার চাইতে বেশি দিন এই দল করছেন, আপনি আমার চাইতে বেশি বুঝেন, সো হি গট দ্য মেসেজ। উনি আর দ্বিতীয়বার পরামর্শ দেওয়ার সাহস পায় নাই। তো আমাদের এখানে রাজনীতিবিদদের দেখবেন যে উপদেষ্টা পরিষদ থাকে, উপদেষ্টা মণ্ডলী থাকে, এরা কিন্তু কেউ ভয়ে উপদেশ দেয় না, কারণ উপদেষ্টার কাজই হচ্ছে মিটিং করতে হয় না খুব একটা। না, উপদেষ্টা মানে হলো যে আপনি আমার উপদেষ্টা, তার মানে হচ্ছে কোনো ব্যাপারে আপনার কাছে আমি পরামর্শ চাইলে আপনি আমাকে দিবেন। তা আমি তো আপনার কাছে পরামর্শই চাই না,
আর এই দেশে তো যারা সরকার চালান তারা তো সবচেয়ে বেশি নির্ভর করেন তাদের রাজনৈতিক সহকর্মীদের উপর না, তারা সবচেয়ে বেশি নির্ভর করেন গোয়েন্দাদের উপর আর আমলাদের উপরে, এবং এটা প্রমাণিত। এই ঠিক এই আমলার কথা বলতে যাইয়া একটা লেখা আপনার নিশ্চয়ই মনে আছে, এটা ছাপা হয়েছিল বাংলার বাণীতে, মুনেমের আমলা দিয়ে মুজিবের শাসন চলতে পারে না, শেখ ফজলুল হক মনির। শেখ ফজলুল হক মনির একটা, এবং ব্যাপক প্রতিক্রিয়া হয়েছিল, রাজনীতিবিদরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন যে আমাদের সরকার যায় যায় অবস্থা হয়ে যাচ্ছে আমলাদের ক্ষেপে। আপনি ঠিকই বলেছেন, আমলারা নিয়ন্ত্রণ করে। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখনও কিন্তু আমলাদের প্রভাব দৌরাত্ম্য অনেক বেশি। তো আমলাদের থেকে তো আমরা বের হতে পারছি না, এই রাজনীতিবিদরা তো অসহায় আত্মসমর্পণ করে বসে আছে। এখানে এটারও একটা কারণ আছে, মানে আমলাদের, রাজনীতিবিদ আর আমলা, এই যে এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা, এটা কিন্তু পারস্পরিক সম্মানের ভিত্তিতে না। আমলা যারা হয় তারা তো পরীক্ষা দিয়ে পাশ করে আমলা হয়, তাই না? তাদেরকে তো একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু রাজনীতিতে কিন্তু সেটা না। রাজনীতিতে আপনার দলীয় নেতার প্রতি আনুগত্যের প্রমাণ দিয়ে দিয়ে তাকে উপরের দিকে উঠতে হয়। এখানে মেধার স্থান খুবই কম। দ্বিতীয়ত হচ্ছে যে এই রাজনীতিবিদদের একটা বড় অংশ তাদের কোনো আসলে বেসিক লেখাপড়া নাই। হয়তো একজনকে একটা বিষয়ের উপরে মন্ত্রী করা হলো, ধরেন যে কোনো বিষয়ের উপরে, তথ্য বলেন, অর্থমন্ত্রী বলেন বা এরকম কিছু, তার তো ওই বিষয়ের উপরে কোনো পড়াশোনা নেই, জানাশোনা নাই। তখন এই আমলাদের উপরে তাকে নির্ভর করতে হয়। আর আমলারা যখন দেখবে যে এই মন্ত্রী তো মানে অর্ধশিক্ষিত, তো সুতরাং তাকে যা বলবে সেটাই, এবং এদের মধ্যে একটা পারস্পরিক একটা ইয়েও হয়ে যায়, বোঝাপড়াও হয়ে যায়। ঠিক আছে, আমিও খাই তুমিও খাও, এইটা কিন্তু হয় আমাদের দেশে। সুতরাং আমলাদের সমর্থন ছাড়া রাজনীতিবিদরা অচল, আর রাজনীতিবিদরা না থাকলে আমলাদের পক্ষেও কিন্তু অনেক সমস্যা হয়। তখন যারা একটু বুদ্ধিমান, চালাক, তারা একটা সমঝোতা করে নেয়, আর যাদের মধ্যে চালাকিটা নাই তারা ওইখানে টিকতে পারে না। মন্ত্রী হইলেও টিকতে পারে না, বা আমলা হইলেও টিকতে পারে না, ওগুলো তো বদলি হয়ে যায়। এটা আমরা দেখি তো। কিন্তু বারবার আমরা যে জিনিসটা এখন মানে এই বর্তমান অবস্থাটা থেকে আসি, একটা অভ্যুত্থানের পরে আমরা আজকে 1 বছর পরে আমাদের সামনে যদি আমরা হালখাতা মিলাই যে আসলে কি পেয়েছি কি পাইনি আর কেন পেলাম না, আপনি কিভাবে দেখবেন এটাকে? না, এটা তো আমাদের যে আকাঙ্ক্ষার যে তালিকা, এটা বিশাল, এটা তো শেষ নাই। হ্যাঁ, এবং এইটা কিন্তু আমি বলবো যে একদম মুক্তিযুদ্ধের পরে, জি, এটাই আমরা তো ধরে নিয়েছিলাম একটা স্বাধীন দেশে আমাদের একটা পরিপূর্ণ বিকাশ হবে সব দিক দিয়ে। তো এবং আমরা মনে করতাম আমাদের এই বিকাশটা হচ্ছে না, আমরা পরাধীন বলে হচ্ছে, আমাদের উপরে অন্যেরা শোষণ বৈষম্য চাপিয়ে দিয়েছে বলে আমরা বিকশিত হতে পারছি না। তো যখন আমরা স্বাধীন হলাম, আমরা আর ঔপনিবেশিক শাসনের অধীনে নাই, তখন তো আমাদের অটোমেটিক্যালি আমাদের বিকাশ, প্রগতি, প্রবৃদ্ধি, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় গণতন্ত্রের চর্চা, প্রতিষ্ঠান গড়ে ওঠা, সব কিছু হওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম যে আসলে কোনো পরিবর্তন হয়, একই কাঠামোটা রয়ে গেছে। আগে যে আমাকে মানে উর্দুতে সবক দিত, সে এখন বাংলায় সবক দেয়। শাসকের ভাষা বদল হয়েছে, কিন্তু শাসকের খাসলত বদল হয় নাই, এইটাই আমরা দেখলাম। তো এত কিছুর পরেও যে বারবার আমাদের 75-এ একটা বড় উলটপালট হলো, আমরা দেখলাম 90 একটা বড় গণ আন্দোলন হলো, আবার 96-তেও আমরা দেখেছি যে কেয়ারটেকার সরকারকে কেন্দ্র করে একটা বেশ বড় আন্দোলন হয়েছে। কিন্তু 1-11 সময়ও আমরা কিন্তু একটা দেখলাম যে 1-11 শর্ত তো তৈরি করেছিল, এখন যে যত কথাই বলুক, কন্ডিশন কিন্তু তৈরি করেছিল রাজনীতিবিদরাই, তাই না? তারপরেও আমরা দেখলাম যে না, এই 2024-এ হচ্ছে কি, এই যে মানুষের যে পুঞ্জীভূত আকাঙ্ক্ষা এবং ক্ষোভ, এখন মানুষ ভাবলো যে 24-এ যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এরপরে বোধহয় আমরা মানে আগের অবস্থা থেকে মুক্তি পাবো।
এখন হতে পারে যে একটা বছর এমন কিছুই না, কিন্তু তারপরেও আমি দেখব যে কিছু কিছু ওই আলামত তো দেখা যায় পরিবর্তনের, ইতিবাচক পরিবর্তনের জন্য যে সিমটমগুলো, আলামতগুলো, সেগুলো নেই, সে আগের মতোই। না, ১/১১ প্রেক্ষাপট তৈরি করেছিলেন রাজনীতিবিদরা। আজকে ২০২৫-এর নির্বাচন সামনে রেখে রাজনীতিবিদরা যা করছেন তাতে তো পরিস্থিতি অন্যদিকে মুন নেবে বলে মনে হচ্ছে। এই জন্যই তো রাজনীতিবিদরা অনেকেই আবার আশঙ্কা ব্যক্ত করছেন যে ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে। আবার ১/১১টা কি মনে করেন যে রাজনীতিতে নানান রকমের ছল চাতুরি এবং ম্যানিপুলেশন করে ক্ষমতা চিরস্থায়ী করার যে একটা ইচ্ছা থাকে, একটা গোষ্ঠীগত একটা পরিকল্পনা বা ইচ্ছা থাকে কারো কারো, এইটাকে একসময় ১/১১ এসে এটাকে চুরমার করে দিয়েছিল। তারপরে ওইটা সফল হয় নাই, বিকজ ওর পেছনেও নানান কারণ আছে, আপনি জানেন, আমি জানি। ওরা ৫-৬ মাস পরেই অ্যাবাউট টার্ন আগের সিস্টেমেই আবার চলে আসছে, এবং তাদের এক্সিটের জন্য তাদের দরকার ছিল একটা বড় পলিটিক্যাল পার্টির প্যাট্রোনেজ, সেটা আওয়ামী লীগ তাদেরকে দিল, আবার আগের অবস্থায় আমরা ফিরে আসলাম। তো এখান থেকে যদি আমরা লেসন নিতাম তাইলে কিন্তু ওই অবস্থাটা আসলে হতো না। ১/১১ উপরে আপনি দেখবেন যে বিএনপিও খেপা, আওয়ামী লীগও খেপা। বিএনপি খেপা কারণ তাদের সাজানো বাগান তারা তছনছ করে দিয়েছিল, আর আওয়ামী লীগ খেপা হইল যে শেখ হাসিনা তো বলেছিল এটা আমাদের আন্দোলনের ফসল, যা যা করেছে তারা আমরা সব এন্ডোর্স করে দিব। তারপরে তাদের রাগ হইল, তারা হাসিনাকে কেন অ্যারেস্ট করলো, এত কিছু এত সমর্থন দেওয়ার পরে। ওই রাগ তারা ভুলতে পারে নাই। তারপরে যে অনেক দুর্নীতির মামলা, এটা সেটা, যে মামলাগুলোতে পরবর্তীতে খালেদা জিয়াকে ফাঁসানো হলো, এর চাইতে অনেক বেশি মামলা তো শেখ হাসিনার নামেও ছিল। উনি নিজেকে ওইগুলির থেকে যাই হোক জুডিশিয়াল প্রসেসটাকে ব্যবহার করে নিজেকে মুক্ত করেছিলেন। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে কী পরিমাণ চুরি ডাকাতি হয়েছে ওই সময়, মানে চিন্তার কোনো মানে চিন্তাও করা যায় না, লুটপাট। না, কিন্তু তাইলে এই যে জিনিসটা থেকে আমরা শিক্ষা নেই নাই, রাজনীতি নেন নাই, কিন্তু এই দেশের যে অবস্থা এখন এই পরিস্থিতিতে এসে ৫৪ বছর পরে তো আমরা যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। যেমন স্বাধীনতার পরপরই জাসদের যে উত্থান হয়েছিল সেটা ছিল অভিনব। কারণ জাসদের উত্থান মানে কি, তখন তো বাংলাদেশটা একদম তছনছ হয়ে গিয়েছিল। তছনছ এই অর্থে বলছি যে বঙ্গবন্ধুর শাসনটাও মানে চ্যালেঞ্জের মুখে পড়েছিল, কিন্তু সেটাও কিন্তু ফেল করলো ভুলের কারণে। আপনার বইতে কিন্তু ইঙ্গিত আছে অনেকগুলো। আপনি কি মূল্যায়ন করবেন যে শুরুটা কি আমাদের বাংলাদেশের যাত্রাপথেই কি ভুল ছিল? না, জাসদের একটা হলো যে ওই সময় ৭২ সালে যে একটা রাজনৈতিক শূন্যতা, মানে একটা প্রচণ্ড রকমের জনপ্রিয় একটা সরকার, প্রবাদ প্রতিম জনপ্রিয়তা নিয়ে শেখ মুজিব প্রধানমন্ত্রী, এতে তো কোনো সন্দেহ নেই। এখন সংসদীয় গণতন্ত্রের চর্চা করতে হলে তো আপনাকে সংসদে বিরোধী দল থাকতে হবে। তাইলে কারা বিরোধী দল হতে পারতো ওই সময়? হতে পারতো মুজাফফর নায়েব, সিপিবি, এরা। আমি জামাতটা মাদেদের কথা বাদ দিলাম, এরা তো ৭১-এর ভূমিকার কারণে এরা ব্রাত্য হয়ে গেছে। তাইলে একটা রেসপন্সিবল অপোজিশন গড়ে উঠতে পারতো এই ন্যাপ সিপিবিকে দিয়ে। ভাসানী ন্যাপও ছিল। এখন ন্যাপ সিপিবি করলো কি, তারা হলো আওয়ামী লীগের কোলাবোরেটর ৭২ সাল থেকে। এটা হচ্ছে তাদের মুরব্বী যে সোভিয়েত ইউনিয়ন, তাদের প্রেসক্রিপশন। তারা বলল যে এখন জাতীয় বুর্জোয়াদেরকে বা প্রগতিশীল বুর্জোয়াদেরকে সমর্থন করাটা হচ্ছে ভালো, তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে অধনবাদী বিকাশের মাধ্যমে সমাজতন্ত্রের দিকে যেতে পারব। তো আওয়ামী লীগ হয়ে গেল তাদের মিত্র। তো এই শূন্যতা তো থাকবে না, একটা না একটা তো বিরোধী শক্তি দাঁড়াবে। সেই জায়গাটা পূরণ করলো জাসদ। এখন ন্যাপ সিপিবির মধ্যে যে তাদের যে সাংস্কৃতিক মান, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে ম্যাচিউরিটি, এটা তো জাসদের ছিল না। ফলে এক ধরনের আমরা যে জাসদের মধ্যে যে প্রবণতাটা আমরা দেখলাম, এটাও মানে অনেক ক্ষেত্রেই অনিয়ন্ত্রিত ছিল আমি বলবো। কিন্তু তারা
কর্তৃত্ববাদী সরকারের কর্তৃত্ববাদী রাজনীতিকে চ্যালেঞ্জ করেছিল, এতে তো কোনো সন্দেহ নাই। এবং সবচাইতে বেশি সাফার তারাই করেছে ওই সময়টাতে। কিন্তু শেষ মুহূর্তে যেটা হয়েছে, তারাও কিন্তু একটা পরিবর্তনের শর্ত তৈরি করে দিয়েছিল। এবং ৭৪ সালের মধ্যে আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা তলানিতে, এই যে একটা শূন্যতা বা এক ধরনের পরিবর্তনের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, সেটা হয়ে গেল একটা সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। অর্থাৎ জাসদ জমি চাষ করলো, ফসল বুনলো, ফসল পাকলো, এটা কেটে নিয়ে গেল সেনাবাহিনী। ঘটনাটা এটাই হয়েছে। এটা কি জাসদের ভুল ছিল? এটাকে আমি ভুল বলবো না, ঠিক বলতে পারেন যে আসলে স্ট্রিট এজিটেশন দিয়ে আসলে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায় না। তো রাষ্ট্র ক্ষমতা দখল করার দুইটা রাস্তা আছে, একটা হলো নির্বাচন, আর একটা হচ্ছে প্রচণ্ড রকমের একটা অভ্যুত্থান। এখন নির্বাচনের মাধ্যমে মুজিব সরকারকে পরিবর্তন করার কোনো স্কোপ শেখ মুজিব রাখে নাই বাকশাল হওয়ার পর থেকে। তার মানে আপনি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন করতে পারবেন না, সংবিধান এমনভাবে সংশোধন করা হয়েছে। তাহলে বাকি থাকলো অভ্যুত্থান। সেই অভ্যুত্থানের জন্য জনগণের পার্টিসিপেশন নিয়ে অভ্যুত্থান 69 মডেলের মতন একটা, যেটা আমরা 69-এর 24শে জানুয়ারি বা ওই সার্জেন্ট জহুরের মৃত্যুর পরে 15-16 ফেব্রুয়ারিতে যেরকম প্রচণ্ড রকমের অভ্যুত্থান দেখেছিলাম, এইরকম একটা হয় নাই। আর জাসদের মূল নেতারা তো তখন জেলে, মানে যারা রব, জলিল এবং অন্যরা সবাই জেলখানায়। এইরকম একটা অবস্থা, তার মধ্যেও অনেক রকমের নানান রকমের খেলা ছিল আমি বলবো। তো ওই শূন্যতাটা ওটা কাজে লাগিয়েছে সেনাবাহিনীর বিক্ষুব্ধ অংশটা। সেনাবাহিনী পুরোটাই বিক্ষুব্ধ ছিল, কিন্তু মাঠে যারা পরিবর্তনের অনুঘটক তারা ছিল বেশি, ব্যক্তিগত ক্ষোভ ছিল সবারই, এবং সবাই এই কাণ্ডটা করেছে। এবং করার পরে দেখা গেল যে শেখ মুজিবের পক্ষে কোনো দল নাই, জনগণ নাই, কেউ নাই, রাস্তায় তার পক্ষে কেউ দাঁড়ালো না, তার মানে কোনো রকমের জনসমর্থন নাই। এখন ওরা অনেকে ইনিয়ে বিনিয়ে বলে, হ্যাঁ বরিশালে তো আমি মিছিল করেছিলাম, কিশোরগঞ্জে একটা প্রতিবাদ হয়েছিল, এগুলো তারা বলে, কিন্তু বাস্তবিক তাদের টোটালি ডিমোরালাইজড একটা পার্টি ছিল। এখনও এই একই অবস্থা। তবে যেহেতু এখন ফেসবুক আছে, ইউটিউব আছে, এখন আপনি তাদের অনেকে সরব দেখবেন, কিন্তু বাস্তবে তাদের কোনো ভিত্তি নাই। 2024-এর যে স্পিরিট, সেই স্পিরিট থেকে তো এখন যেটা দেখছি যে কম্প্রোমাইজ ফর্মুলার দিকে যাচ্ছে। এইটা মানে আমাদের এখানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে সবাই স্থিতাবস্থা চায়। যেমন আমাদের এখানে কিন্তু মানে 72 সালের যে মধ্যবিত্ত শ্রেণী, এটা ছিল খুব ছোট সচ্ছল মধ্যবিত্ত শ্রেণী। এখন এটা কিন্তু বিশাল, বাংলাদেশের সবচাইতে বড়, আমি যদি আপনি শ্রেণী আমরা বিশ্লেষণ করি, সবচাইতে বড় শ্রেণী হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। হ্যাঁ, তো এদের যে মধ্যবিত্ত শ্রেণীর একটা স্বাভাবিক আকাঙ্ক্ষা থাকে, তারা কিন্তু খুব কম ঝুঁকি নিতে চায় না, তারা সবসময় স্থিতাবস্থা চায়। তারা চায় যে ফুটপাতগুলি সুন্দর থাকুক, রাস্তাঘাট সুন্দর থাকুক, দেখতে ভালো লাগে না, তারপরে কি বলে কোনো রকমের হাঙ্গামা যেন না হয়, এরকম একটা অবস্থা। তো এই মধ্যবিত্ত শ্রেণীটাকে সন্তুষ্ট রেখে যারা রাজনীতিটা করতে পারবেন তারা মোটামুটি টিকে যাবেন। তো এই মডেলটাই এখন কিন্তু চলছে। তো এই মধ্যবিত্ত শ্রেণী তো আপনার এখন এই শ্রেণীর বৈশিষ্ট্য, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। না, এখন যেটা ধরেন জাতীয় ঐক্যমত্য একটা কমিশন হয়েছে, কমিশন উদ্দেশ্যটা কি? কমিশনটা হচ্ছে যে একটা আকাঙ্ক্ষা ছিল মানুষের, যে যেই সিস্টেমে আমরা চলেছি এর তো প্রচুর মেরামত দরকার, তাই না? তো মেরামতগুলি করতে হলে রাষ্ট্রের ইচ্ছাটা আপনি কিভাবে প্রকাশ করবেন? রাষ্ট্র যে আমার আকাঙ্ক্ষা অনুযায়ী চলবে, তাহলে তার কিছু অঙ্গীকার দরকার। সে অঙ্গীকারের প্রতিফলনটা হবে সংবিধানে। তো সংবিধানে ব্যাপক পরিবর্তন আনতে হবে অনেক ক্ষেত্রেই, কারণ এই সংবিধানটা এমন যে এটাকে ব্যবহার করে একটা কর্তৃত্ববাদী
রাজনীতি দাঁড়িয়ে যায়। এটা বারবার আমরা দেখেছি। তাহলে এটা আমি কিভাবে বদলাবো? আপনি দেখেন একটা জিনিস, আমাদের দেশে রেডিও টেলিভিশন সবসময় সরকার নিয়ন্ত্রণ করে, এবং এটা সবসময়, এবং এরশাদের আমলে কিন্তু একটা মোটামুটি ইয়ে ছিল যে সবাই বলছে রেডিও টেলিভিশনে স্বায়ত্তশাসন দেওয়া হবে। 91-তে একটা নির্বাচিত সরকার এলো, তারা তো এটা দিল না। যারা তখন দিল না, আমার খেয়াল আছে এরশাদের আমলে এটা বলা হতো সাহেব বিবি গোলামের বাক্স। 91 সালে যখন খালেদা জিয়া সরকার গঠন করলেন, তখন এটার সমালোচনা করে শেখ হাসিনা বললেন এখন এটা হয়েছে বিবি গোলামের বাক্স। শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন একই অবস্থা, তখনও এটা বিবি গোলামের বাক্স হিসেবে কন্টিনিউ করতে থাকলো। এবং আমার খেয়াল আছে 2008-এর নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন যে টেলিভিশনে আমাকে আপনারা রোজ দেখবেন না, মানে উনি এটা নিয়ন্ত্রণ করবেন না, এটাই ছিল মেসেজটা। পরে আমরা কি দেখলাম? শুধু তাকেই দেখাচ্ছে, তিনি এবং তার পরিবার। তো ফলে যেটা হয়েছে, এরা বারবার একটা কথা বলেছে এবং সে কথাটা তারা রাখে নাই। তো এই যে মানে কথার বরখেলাপ, এটা আমাদের এখনও আপনি দেখবেন যে আমরা যদি এখন নোট রাখি কে কি বলছে, তাইলে কিন্তু আমরা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক আমরা বিচার করে দেবো যে যেটা বলছে সে সেটা পালন করছে কিনা। অতীতে এটা করে নাই, ভবিষ্যতে যেহেতু অতীতে করে নাই এবং একই মুখগুলো আমরা ভবিষ্যতে দেখব, কোনো পরিবর্তন নাই, তাহলে পরবর্তীতে যে যারা এটা করবে এটা তো বিশ্বাস করা যায় না। ফলে যেটা হয়েছে একটা হতাশাজনক পরিস্থিতি হয়ে গেছে। এবং আপনি দেখবেন, আমি এটা আজকে বলি, এই যে 24-এর যে জুলাই অভ্যুত্থান, এটার তো বলবো যে এটার যে অনুঘটক, শুরুটা তো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে। এবার সমন্বয়করা ছিলেন সামনের কাতারে, এবং আন্দোলনটা ছিল তাদের কোটা সংস্কার নিয়ে। এটা ব্যাপক ছাত্র সমাজের মধ্যে জনপ্রিয়তা পায় তাদের আন্দোলনটা। কিন্তু একটা পর্যায়ে এসে সাধারণ মানুষ কিন্তু এইটাকে আঁকড়ে ধরে একটা মুক্তির আকাঙ্ক্ষা তাদের মধ্যে দেখা গেল। শেষ পর্যায়ে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের ফলে এইটা কোটা সংস্কার আন্দোলনটা ট্রান্সফর্ম হয়ে গেল হাসিনা হটাও আন্দোলনে, তখন এক দফা। তো হাসিনা হটাওয়ের পরে কি সে ভিশন তো কারো ছিল না, কারোরই ছিল না। কারণ এটা যদি কোনো রাজনৈতিক ভিশনারি নেতৃত্বের মাধ্যমে হতো তাহলে একটা কথা ছিল। তো রাজনৈতিক তাদের মধ্যে থেকে এটা আসে নাই, ছাত্রদের মধ্যে থেকেও এটা আসে নাই। হাসিনা হটে গেছে, তারপরে এখন আমরা সবাই আমাদের আকাঙ্ক্ষাগুলো আর্টিকুলেট করার চেষ্টা করেছি যে আমাদের এই হতে হবে, ওই হতে হবে। তো সেটারই একটা সামারাইজড ভার্সন হিসাবে আসতে পারত, বা কিছুটা হলেও এসেছে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলো। এখন এই প্রস্তাবগুলিতে আমরা দেখছি যে কনসেনসাস নাই, না, তাই না? মহিউদ্দিন ভাই, এই পর্যায়ে অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। মহিউদ্দিন আহমদ আমাদের আজকের অতিথি, লেখক এবং গবেষক। মহিউদ্দিন ভাই, দৃশ্যপট আপনি যেটা বললেন পরিবর্তন, দৃশ্যপটে এলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 1 বছর পার করে দিয়েছেন, নির্বাচনের একটা সময়সীমা দিয়েছেন যে এর মধ্যে নির্বাচন হবে, ফেব্রুয়ারি, এটা সেটা। প্রফেসর ইউনূসের শাসনটাকে আপনি কীভাবে দেখেন? এই 1 বছর কীভাবে মূল্যায়ন করবেন? এটা তো শুরু থেকে আমরা বলছি এটা অন্তর্বর্তী সরকার। জি। তো অন্তর্বর্তী সরকার মানেই হচ্ছে একটা সরকার গেছে, আরেকটা সরকার আসবে। আমরা ধরে নিলাম একটা নির্বাচন হবে, নির্বাচনের পর একটা সরকার। এই মাঝখানের যে শূন্যস্থানটা তারা পূরণ করা। কিন্তু সমস্যাটা হচ্ছে যেহেতু এটা নির্বাচিত সরকার না, এবং এটা গণ অভ্যুত্থানের নেতৃত্বের মধ্য দিয়ে ওই সরকারটা আসে নাই। একজন, আমি ধরে নিলাম মোহাম্মদ ইউনূস ওই সময়ের একজন আন্দোলনকারীদের একজন মানে কনসেনসাস ক্যান্ডিডেট ছিলেন সেই হিসাবে, এবং দেশে বিদেশে তার এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। তিনি দায়িত্ব নিলেন, একটা উপদেষ্টা পরিষদ হলো।
কিন্তু এটা কিন্তু মানে টেকনিক্যালি এদের অনেকেরই টেকনিক্যাল এক্সপার্টাইজ আছে, অনেকের পরিচিতিও আছে, কিন্তু হাউ টু ডিল উইথ পলিটিক্স, রাজনীতিকে কিভাবে সামাল দিতে হয় বা রাজনীতিবিদকে কিভাবে অ্যাকোমোডেট করে দেশটা পরিচালনা করতে হয়, এইটার আমি মানে অভাব দেখছি। এর ফলে কি দাঁড়ালো? তো ফলে যেটা হয়েছে, এই যে পুরো বিষয়, এটা যে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, সেই প্রসেসটাকে গাইড করা, সেটাকে ওন করা এবং সেটাকে সামনের দিকে নিয়ে যাওয়া, এইটা আমি দেখছি না। তো ফলে যেটা হয় যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, এসব বিষয়গুলোকে ওন করে এটাকে আরও সমৃদ্ধ করার এই তাগিদটা নাই। আরেকটা জিনিস হয়ে গেছে যে নর্মালি আমরা যেটা বলি, আমাদের দেশে তো একটা তত্ত্বাবধায়ক সরকারের ধারণা 91 থেকে আমরা দেখে আসছি, 90 থেকে। তাদের কাজ হলো 90 দিনের মধ্যে তারা রুটিন ওয়ার্ক কিছু করবে এবং কোনো মেজর কোনো নীতিগত সিদ্ধান্ত নেবে না, এবং একটা নির্বাচন অনুষ্ঠান করে সরকার, পরবর্তী সরকার ক্ষমতা ছেড়ে দেবে। এরাও ওর মধ্যে সীমাবদ্ধ থাকলেই ভালো হতো। আমরা যে সংস্কারের কথাবার্তা বলছি এগুলি হচ্ছে, কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম কি আসলে সংস্কারের প্রস্তাব যাই বলি না কেন, এটার বাস্তবায়ন সম্পূর্ণ নির্ভর করে রাজনৈতিক দলগুলির উপরে। তারা যদি সমর্থন করে তাহলে হবে, না হইলে হবে না। এখন আমরা অনেক ব্যাপারে দেখেছি যে কনসেনসাস, কিছু ব্যাপারে হয় নাই। যেই ব্যাপারগুলি হয় নাই সেই ব্যাপারগুলি কিন্তু মনে করে 50টা প্রস্তাবের মধ্যে 10টাতে ঐকমত্য হয় নাই। দেখা গেলো যে 40টার চাইতে 10টা বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনি কিভাবে সামনে যাবেন? তো এখন আমি মনে করি এখন যেই পর্যায়ে এসেছে, একটা স্টেলমেট পর্যায়ে আমি বলবো যে, আর সামনের দিকে এগোনো যাচ্ছে না, তখন এখন এই মুহূর্তে আমি মনে করি যে একটা সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একটা সরকার পরিবর্তনের বা সরকার গঠনের সুযোগ দিয়ে এদের একটা এক্সিট হওয়া দরকার। সামনের চ্যালেঞ্জটাই বলি নির্বাচন হবে, ইনক্লুসিভই হবে। ইনক্লুসিভ বলতে আমি বোঝাচ্ছি যে এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে অনেকেই চাচ্ছে না। এখন মনে করেন যার 10টা ভোট আছে সেও বলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিব না, যেখানে আওয়ামী লীগের ভোট হয়তো 1 কোটির উপরে আছে। ব্যাপারটা হয়ে গেছে এরকম। তা যাই হোক, আমি ধরে নিলাম যে ঠিক আছে এই মুহূর্তে আওয়ামী লীগ বাদ, কিন্তু বাকিরা যে নির্বাচন করবে সে নির্বাচনটা শান্তিপূর্ণ হবে কিনা, এটা হচ্ছে এই মুহূর্তের চ্যালেঞ্জ। এবং শান্তিপূর্ণ একটা ব্যাপার আছে, এরা তো নির্বাচনে যাইতেই চাচ্ছে না। না, এগুলি হচ্ছে গা গরম করা কথাবার্তা। কারণ নির্বাচনে না যাওয়া ছাড়া তো উপায় নেই, বিকল্প তো নাই। মানে কোন ইউটিউব চ্যানেল থেকে কোন ওয়াজি কি বলতেছে আর তার পেছনে মব দৌড়াচ্ছে, এইভাবে তো একটা দেশ চলে না। দেশটাকে চালাতে হলে একটা নির্বাচন হতে হবে। এবং এই যে ওয়াজি বলেন, ক্লাউন বলেন, এদের সমস্ত কথাবার্তা তো আমি শুনি, তো এসব দিয়ে হবে না। নির্বাচন একটা হতে হবে, এবং এখানে যদি একটা নির্বাচন সময় মতন না হয়, একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে, প্রচুর দাঙ্গা হাঙ্গামা হবে। এর ফলে বেনিফিটেড কে হবে, কারা হবে, এটা তো আমাদের বোঝা দরকার। আমাদের এখানে অস্থিতিশীল পরিস্থিতি থাকলে আমাদের যা কিছু এর মধ্য থেকে অর্জন হয়েছে গত 5 দশকে, এটা তো আর বাড়বে না। এখন আমরা বলতেছি যে 2026 সালে আমরা কি এলডিসি থেকে আমাদের উত্তরণ, হ্যাঁ, অফিসিয়ালি আমরা উত্তরণ হয়ে যাবে। এটা হয়ে গেছে অনেক আগে, 21 সালেই, কিন্তু আমরা সময় পেয়েছি। আপনি দেখবেন যে ইদানিং কিছু কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা বলছে যে আমাদের এখনো সময় হয় না, 4-5 বছর সময় লাগবে। তারা তাদের লাভ ছাড়া কিচ্ছু দেখে না। যে এলডিসি, এটা তো একটা অপমানজনক তকমা আমাদের গায়ে লেগে গেছে। মানে দরিদ্রতম, পৃথিবীর দরিদ্রতম দেশগুলির একটি আমরা, লিস্ট ডেভেলপ কান্ট্রি। এটা তো আমাদের হওয়ার কথা না। আমাদের চাইতেও গরিব থেকেও কিন্তু অনেকে এলডিসির মেম্বার হয় নাই, আমরা জানি। ভিয়েতনাম হয় না, এরকম অনেক দেশ আছে।
আমরা আবেদন করে এলডিসির মেম্বার হয়েছিলাম 75 সালে, যেটার প্রয়োজন ছিল না। এখন আমরা যদি আজীবন ওইটাই চিন্তা করি যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি থেকে আমরা সফট লোন পাবো 1%-এর নিচে, হ্যাঁ, এবং এই জন্য আমরা সারা জীবন এলডিসি থেকে যাব, বা বিভিন্ন জায়গায় আমরা যে বাণিজ্যে যে ট্যারিফ সুবিধা টুবিধা পাই, এটার জন্য তো একটা পুরো জাতি বছরের পর বছর, দশক পর দশক এই কলঙ্ক তিলক নিয়ে থাকতে পারে না। আমি এলডিসি তো সুতরাং আমি মনে করি এটাও একটা ট্র্যাপ, এই ফাঁদে সরকারের পড়া উচিত না। আমরা স্বাভাবিকভাবেই যেন উন্নয়নশীল দেশের একটা মর্যাদা পাই, এবং আমরা বলছি যে আমরা আরও অনেক দূর যেতে পারবো। এবং আমরা যদি উন্নতি করতে চাই, আমাদেরকে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে। প্রতিযোগিতা না থাকলে উন্নয়ন হবে না। ওই একটা বদ্ধ জলাশয়ের মধ্যে বা একটা প্রতিযোগিতাবিহীন অবস্থার মধ্যে কিন্তু বিকাশ হয় না। আর প্রতিযোগিতার মধ্যে দিকে আপনার খেয়াল আছে, পাকিস্তান আমলে 65 সালের আগে এখানে প্রচুর ভারতীয় সিনেমা আসতো, বাংলা ছবি। তার সাথে প্রতিযোগিতা করে আমাদের পরিচালকরা ভালো ভালো ছবি তৈরি করেছেন। এই যে জহির রায়হান যে একটা ছবি বানিয়েছিলেন, কাঁচের দেওয়াল, কাঁচের দেওয়ালকে তো আমি অনেক উপরে রাখবো, হ্যাঁ, অনেক উপরে। এই ধরনের মানের ছবি তো এখন আর হয় না, কারণ এখন কোনো প্রতিযোগিতা নাই। এখন যে সমস্ত ছবি এখানে তৈরি হয়, এটা শুধুমাত্র আমাদের মানে অপচয় ছাড়ার কিছু না। তো সুতরাং প্রতিযোগিতা থাকতে হবে, সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে আমরা আমাদের পণ্য আমদানি রপ্তানি করব। সুতরাং আমাদের আজীবন এলডিসি হয়ে আমাদের এই যে বিশ্বের ভর্তুকি খেয়ে আমরা বেঁচে থাকবো, এটা তো একেবারে অসম্মানজনক। ওয়েল, যে প্রশ্নটা আমি করেছিলাম আপনাকে, এটার আবার এটার একটু সংশোধিত মানে ভাষণটা যেটা হচ্ছে যে প্রফেসর ইউনূসের ভুলগুলো কি কি আপনার দৃষ্টিতে? আপনি তো লেখক, আপনি সব রাজনৈতিক দলের নারী বুড়ি জানেন। আমি ভুল এটা বলাটা আমার পক্ষে খুব অসুবিধা। আমি দুইটা বিষয় আমার কাছে মনে হয়েছে। একটা হচ্ছে যে পলিটিক্যাল ভিশন, এইটা উনার মধ্যে নাই আমার মনে হয়েছে। এখন মনে হলো যে উনি হয়তো ভালো চায়, ভালো মানুষ, হ্যাঁ, লোকে যাই গালাগালি করুক তারে, ওই যে সুদি বলে একটা গালি দেয়, তো আমিও তো সুদ খাই, আমার তো ব্যাংকে টাকা আছে, তাই না? আমি তো এটারে ওই হারাম মনে করি না। মোল্লারা যতই চেঁচাক, আমি তো বলবো ইটস মাই টাইম ভ্যালু অফ মানি। আমি বিনিয়োগ করি ব্যাংকে, ব্যাংক সেটা আরেক জায়গায় বিনিয়োগ করে, সেখান থেকে ব্যাংক প্রফিট করে, তার একটা ভাগ আমাকে দেয়। তো সুতরাং এইটা হলো অন্য জিনিস, এই তর্কে আজকে নাই বা গেলাম। কিন্তু এই যে পলিটিক্যালি হ্যান্ডেল করা সিচুয়েশনটা, এই ওরিয়েন্টেশনটা ওনার আছে বলে আমার মনে হয় না। এই হলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে একটা এই যে এনসিপি নিয়ে ওনার যে একটা আছে, একটা প্রশ্ন উঠেছে যে এটা একটা কিংস পার্টি। এটা তো আমরা সাদা চোখেই দেখছি যে তাদেরকে নানানভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে বা পাচ্ছে তারা। তো এতে কিন্তু এই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো সুতরাং এই প্রশ্নবিদ্ধ অবস্থায় যদি পরবর্তীতে একটা নির্বাচন হয়, সে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। তা আমার মনে হয় এই বিষয়টা অন্তর্বর্তী সরকারের বা অধ্যাপক ইউনূসের এটা পরিষ্কার করা হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ডের যে কথা যেটা বলা হচ্ছে সেটা না, কিন্তু এটা ঠিক আছে, যেটা মূল ক্যাবিনেটটাই তো দুর্বল ক্যাবিনেট হিসাবে পরিচিতি পেয়েছে আর কি। এটা আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে নির্বাচন সময়ে যে সরকার থাকা উচিত সেই টাইপের সরকার তো এটা না। কারণ ওই যে আমি বললাম যে এটা পলিটিক্যাল ওরিয়েন্টেশন থাকতে হয়। নির্বাচনটা একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি, তো সেটার জন্য দেশটাকে প্রস্তুত করা, প্রশাসনকে প্রস্তুত করা, এটার জন্য যে ভিশনারি মাইন্ড বা যে ম্যাচুরিটি দরকার হয়, এখানে যারা আছেন উপদেষ্টা, এরা সবাই হচ্ছেন হ্যান্ডপিকড, এবং তাদের অনেক ক্ষেত্রেই তাদের এক্সপার্টাইজ আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা এটা হচ্ছে অন্য জিনিস। আর
বিভিন্ন মন্ত্রণালয়ের যে রুটিন ওয়ার্ক কিছু আছে, আপনি দেখবেন যে এদের মধ্যে অনেকেই ইতিমধ্যে অতিকথন আমরা লক্ষ্য করেছি। এত কথা বলার তো দরকার নাই, কাজ তো চুপচাপও করা যায়। আমি তো এদের মধ্যে মাত্র এক ব্যতিক্রম দেখি, শুধু একজনকে, আমি নামটাই বলি, ওই যে ফজল করিম খান, তাই না ওনার নামটা? হ্যাঁ, উনি কাজ করে যাচ্ছেন এবং যে কথাটা তিনি বলেছিলেন এটা তো সাংঘাতিক মানে কথা, যে আমার বাপের টাকায় এটা হয়েছে নাকি যে আমার নাম দিতে হবে। হ্যাঁ, তাই এই একটা ভিত্তিপ্রস্তর স্থাপন, আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসা উচিত। আমরা কিন্তু কোটি কোটি টাকা অপচয় করি এই যে ভিত্তিপত্র স্থাপন আর উদ্বোধন বাণিজ্যের মাধ্যমে, শত শত কোটি টাকা অপচয় করি আমরা। আমাদের অর্থনীতিটাই হয়ে গেছে অপচয়মূলক, এটার কোনো দরকার নাই। তো উনি এই কথাটা বলেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু এই ধরনের আমি দেখি না। আর সবাই বেশি কথা বলে, কিছু কিছু উপদেষ্টা আছেন ওরা এত কথা বলার তো দরকার নাই, তারা টকশোতে এসে কথা বলে অনেক কিছু, অনেকে টকশো করতেন আগে, সেখানে কথা বলারই আছে, কিন্তু যখনই আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আপনার কাজ হচ্ছে কাজ করা, বা কাজে কেউ ব্যত্যয় হচ্ছে কি না কোথাও এগুলো দেখা, পারলে কিছু কাঠামোগত সংস্কার করা, অপচয় কমানো, এগুলো আপনি দেখবেন। এই যে এলজিইডি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপরে যে অপচয়মূলক প্রকল্পগুলি নেওয়া হতো বছরের পর বছর, এটা হচ্ছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের এবং ঠিকাদারকে সুবিধা দেওয়ার জন্য এই সমস্ত প্রকল্পগুলো, এবং এই প্রকল্পগুলো প্রধানমন্ত্রীরা প্রশ্রয় দিতেন, আনুকূল্য দিতেন, কারণ একনেকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন, এগুলি সব পাস। এখনও একই সিস্টেমে হচ্ছে। আপনার বই পড়ে একটা স্বপ্নভঙ্গের একটা কি বলবো মানে দীর্ঘ ইতিহাস পড়েছি, প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা স্বপ্নের থাকে, স্বপ্নটা ভেঙে যায়। এই 54 বছরে কিন্তু আপনারা এই স্বপ্নভঙ্গের ইতিহাসটাই দেখতে পাচ্ছি। আমরা কি স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাবো না? না, এই আক্ষেপ নিয়েই তো আমাদের চলতে হচ্ছে। আমরা তো অনেকেই বলি না মাঝে মধ্যে যে ভাই জীবদ্দশায়ের পরিবর্তনটা দেখলাম না বা দেখব না। তো আমাদের তো বয়স বাড়ছে, তাই না? তো অবস্থাটা যা, কথায় কথায় সবাই বলে, কিন্তু 50 বছর যাবতে আমরা শুনে আসছি যে এত বছরের জঞ্জাল তো অল্প কয়দিনে সাফ হবে না। এটা বলতে বলতে আমরা 5 দশক পার করে ফেলেছি। আমরা পাকিস্তানের কথা বলে যে পাকিস্তান আমাদের শোষণ করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেটা ছিল 23 বছর। তারপরে 54 বছর পার হয়ে গেছে, এখনো আমরা ওই সমস্ত কথাবার্তাই বলি, মানে ওখান থেকে আর মুক্ত হতে পারলাম না। তো ফলে যেটা হয়েছে যে আমরা আমাদের যে ব্যর্থতাগুলো এগুলো আমরা ঢাকার চেষ্টা করি অন্যের উপরে। যেমন এখানে আমরা সমাজে নানান রকমের অনাচার, বিশৃঙ্খলা, এগুলির জন্য আমরা দায়ী করি কি হ্যাঁ ব্রিটিশ সাম্রাজ্যবাদের কারণে এগুলো হয়েছে। নো, ব্রিটিশ সাম্রাজ্যবাদ চলে গেছে বহু আগে। আপনি এখনো কেন ওই যে বোরকা পরে কোর্টে আইনজীবীদের যাইতে হয়? এটাকে আইন করে চেঞ্জ করা যায় না? যে তুমুল গরমের মধ্যে এটা পড়ে, আমি কয়েকজন উকিলকে বলতেও দেখেছি না 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 এটা তো হতেই হবে। তো এই যে মানে ঔপনিবেশিক প্র্যাকটিসের যে দাসত্বটা, এটা দিনের পর দিন চলছে। এবং এই থানার কাজ, কোর্টের কাজ, আদালতের কাজ, মিথ্যা সাক্ষী জোগাড় করা, এগুলি ব্রিটিশ আমল থেকে যেগুলি চলে আসছে, এগুলির কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন তো হয় নাই। আপনি একজন উকিলকে জিজ্ঞেস করেন, সে সারা জীবন হয়তো 5-10টা মক্কেল নাড়াচাড়া করে তার জীবন পার করে দেয়, কেস আর শেষ হয় না। তো এরকম আরো অন্যান্য পেশার মধ্যেও আছে, আমি আর নাম বললাম না। আমাদের কোনো পরিবর্তন হয়নি। আমরা কথায় কথায় ব্রিটিশকে গালি দিই, পাকিস্তানকে গালি দিই, কিন্তু আমরা আমাদের খাসলতটা চেঞ্জ করি না। এই ব্যর্থতার জন্য আপনি কাকে দায়ী করবেন? নেতৃত্ব? এটা আমার মনে হয় জাতিগতভাবেই বোধহয় আমরা এরকম। কারণ আপনার খেয়াল আছে ব্রিটিশরা একসময় যখন এখানে আন্দোলন হচ্ছিল, স্বরাজ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, কংগ্রেস, মুসলিম লীগ তারা করছিল, তখন কিন্তু ব্রিটিশ শাসকরা একটা কথা বলতো যে ভারতীয়রা স্বশাসনের উপযুক্ত হয় নাই এখনো। এবং এই ধরনের কথা আইয়ুব খানও বলতো।
তা আমরা তো তাদেরকে মিথ্যা প্রমাণ করতে পারতেছি না। আমরা যে নিজেরা নিজেদেরকে ম্যানেজ করে একটা রাষ্ট্র পরিচালনা করব, আমরা তো সেটা পারছি না, পারি নাই তো গত 55 বছরে। তো সুতরাং আমি তো ব্রিটিশ পাকিস্তানকে গালি দিয়ে লাভ নেই কোনো। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগের ভবিষ্যৎটা আমি এই মুহূর্তে জানি না, যে 24-এর 5ই আগস্ট যে তারা এইরকম অবস্থা হবে এটা তো এক সপ্তাহ আগেও আমি বুঝি নাই। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে। আওয়ামী লীগের দল হিসেবে এটা এক্সিস্ট করে না, এটা একটা পারিবারিক সিন্ডিকেট, এটা কোনো সন্দেহ নাই। এবং যারা এখন আওয়ামী লীগের জন্য কান্নাকাটি করছেন এরা হচ্ছে ওই পারিবারিক সিন্ডিকেটের পলিটিক্যাল আর কালচারাল স্লেভ, এর বেশি আমার কিছু আর মনে হয় না। তো এখন এইটা পুরোপুরি নির্ভর করে আছে যে ভারতীয়দের উপরে। ভারতীয়রা যদি চায় আমাদেরকে ডিস্টেবিলাইজ করার জন্য তাদের কাছে হাজারো অস্ত্র আছে, যে কোনো একটা দিয়ে করতে পারে। এই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। পলিটিক্যালি আওয়ামী লীগের কামব্যাক করার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ দলটা আর এক্সিস্ট করে না, একটা টোটালি পারিবারিক সিন্ডিকেট। সেকেন্ডলি হচ্ছে তাদের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ নাই। তারা যে সবসময় তারা বলে যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এবং এটাকেও তারা ষড়যন্ত্র হিসাবে দেখছে। কোটি কোটি মানুষ কি ষড়যন্ত্র করে নাকি? এটা একটা কথা হলো? তো এইটাই তারা বলে। তো সুতরাং তাদের কামব্যাক করতে হলে তারা যে পলিটিক্যাল ভাষা ব্যবহার করতে হবে সেটা তো তারা শেখে নাই। সরকারের পতন হলো, হ্যাঁ, সাথে সাথে দলটা উধাও হয়ে গেল কেন? মানে এরা এত পাপ করেছে, তারা জানে যে এখানে থাকলে, ওবায়দুল কাদের একটা কথা বলেছিল, আপনার খেয়াল আছে কিনা, যে কিছু একটা হলে 5 লাখ লোক মারা যাবে বলছিল। ইনফ্যাক্ট তাই হতো, যদি এটা না পালাতো না, মানুষ এদেরকে মারতো। আপনার খেয়াল আছে 71 সালের ডিসেম্বরে এখানে মুক্তিযোদ্ধারা বহু রাজাকার মারছে না? বহু রাজাকার মারছে। তারপরে এদের নেতাদেরকে শেখ মুজিব শেল্টার দিয়ে জেলে রাখছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, নাহলে আরও এরাও মারা পড়তো। তো এই ক্ষোভ থেকে এগুলো হয়। তো আপনি দেখবেন যে পুরো দলের সব নেতারা সামহাও বিদেশে পালায়ে গেছে। আর এদের এই চুনোপুটিগুলি কিছু কিছু এখনও এই দেশে রয়ে গেছে, যারা পালাইতে পারে নাই তারা এখন মাঝে মধ্যে ধরা পড়ছে। আর এই সরকারও আমি জানি না, হয়তো তাদেরকে পুনর্বাসন করে দেবে, কারণ এমন সমস্ত মামলা দিচ্ছে যে মামলাগুলো টিকবে না। তো এটাও পরোক্ষভাবে তাদেরকে পুনর্বাসন করার একটা চেষ্টা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই, শেষ করতে হচ্ছে সময়, আরও অনেক সময় কথা বলা যেত। আবারও দেখা হবে আপনার সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।